আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা শুনছি ক্যাশ মেশিন, আর হচ্ছে ক্যাশ মেশিন বইটি লিখেছেন কোচ কাঞ্চন, 6 কোটি টাকা সিক্রেট বিজনেস। তো এটি হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 1-এ 1 থেকে 8 নাম্বার অধ্যায়, 1 থেকে 8 নাম্বার যে সিরিজ রয়েছে অর্থাৎ পর্ব রয়েছে সেটি শেষ করেছি। আজকে আমরা যেটি শুনবো সেটি হচ্ছে বিজনেসের সমস্যার আলটিমেট সলিউশন। এই যে এই বই থেকে কিন্তু আমি পড়ছি, তো এই বইটি যদি কারো প্রয়োজন হয়, সবগুলো বই কিন্তু আছে ইনশাল্লাহ। তো যদি কোচ কাঞ্চন স্যারের বইগুলো আপনাদের কারো প্রয়োজন হয়, ইনশাল্লাহ সবগুলো বই দেওয়া যাবে। বিজনেসের সমস্যার আলটিমেট সলিউশন। বিজনেসে আমরা প্রতিনিয়ত অসংখ্য সমস্যা ফেস করি। কেমন হয় যদি সকল সমস্যার একটি সলিউশন খুঁজে পান? ভাবছেন সব সমস্যার একটা সলিউশন হয় কী করে? জি, এমন এক আলটিমেটের সমাধান নিয়ে এই অধ্যায়। ম্যাজিক্যাল এই সলিউশনের নাম হচ্ছে WHO। এই শব্দটি, এই একটা শব্দের ভেতরে আছে আপনার বিজনেসের সমস্যার সব সমাধান। ধাক্কা খেলেন তাই না? তার মানে কি এই ওয়ার্ড তো আপনার হারহামেশাই শুনছি। কি আছে এই শব্দের মাঝে? কি আছে এই শব্দের মাঝে লুকিয়ে? কিভাবে একটা ওয়ার্ড সবসময় সমস্যার সলিউশন করবে? এটাই ম্যাজিক। নিচের 3টি লাইন গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন, তাহলে আবিষ্কার করে ফেলবেন সিক্রেট ম্যাজিকটি। লো লেভেল এন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হোয়াট টু ডু। মিড লেভেল এন্টারপ্রেনার থিঙ্ক হাউ টু ডু। হায়ার লেভেল অ্যান্ড সুপার সাকসেসফুল এন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হাউ টু ডু। অর্থাৎ লোয়ার লেভেল এন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হোয়াট টু ডু, সে এটা কিভাবে করবে। মিড লেভেল এন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হাউ টু ডু, প্রথমটা হচ্ছে কী করবে, মিড লেভেল হচ্ছে এটা কিভাবে করবে, আর হাই লেভেল অ্যান্ড সুপার সাকসেসফুল এন্টারপ্রেনার থিঙ্ক হাউ টু ডু, অর্থাৎ অ্যাবাউট হু টু ডু, অর্থাৎ এটা কে করবে। নিজেকে এবার প্রশ্ন করুন, আপনি কি সারাক্ষণ চিন্তা করছেন? লো লেভেল উদ্যোক্তা সারাক্ষণ চিন্তা করে কি করব, বুঝে উঠতে না পেরে তার করণীয় কি, এদের চিন্তা হোয়াট কি। একটু যারা মিড লেভেল তারা চিন্তা করেন কিভাবে করব, তারা হাউ নিয়ে ব্যস্ত। এই লেভেল উদ্যোক্তা চিন্তা করে, আর হাই লেভেল উদ্যোক্তা চিন্তা করে কাকে দিয়ে করাবো। এরা অলওয়েজ ভাবে কাজটা কমপ্লিট করার জন্য কে হবে। তো ক্যাশ মেশিন বই থেকে আমরা পড়ছি, আপনি যদি রাইট খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার কি করব আর কিভাবে করব সেটা নিয়ে ভাবতে হবে না। যেমন ধরেন, আপনি জানেন না ব্র্যান্ডিং কিভাবে করতে হয়। এখন আপনার কাজ হচ্ছে ব্র্যান্ড এক্সপার্ট একজনকে নিয়োগ দেওয়া, কি করতে হবে, কিভাবে করতে হবে, সেই সাজাবে। আপনি জাস্ট মনিটরিং করবেন। দিস ইজ দ্য simplest solution for all user business problem. হু বলতে এখানে একজন এক্সপার্টকে বোঝাচ্ছি। যে কাজটা আপনি পারেন না অথবা কম বোঝেন, সেই কাজটা আপনার নিয়োগকৃত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান করবে। সেলস ভালো না হলে সেলস একজন এক্সপার্ট নিয়োগ দিন। প্রতিষ্ঠান হতে পারে। যেমন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট না হলে তখন এজেন্সি হায়ার করবেন, তারা আপনার হয়ে সব করে দেবে। সিম্পল অ্যাজ দ্যাট। বড় ইউজাররা জানে নিজে সব কিছুতে মাতব্বরি করে লাভ নেই। যে ভুল আমি করেছি, বাংলাদেশের লাখো উদ্যোক্তা প্রতিনিয়ত এই ভুল করছে। কিভাবে করব এই চিন্তা নিয়ে মশগুল। আমরা যারা এদেশের উদ্যোক্তা নিজেদেরকে সব জানতা মনে করি,
নিজে সব করতে চাই, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস প্ল্যান সাজানো, সেলস সব জন্য একাই সব বুঝি। নিজের কমন সেন্স নিয়ে বিজনেস চালাতে গিয়ে সব লস করে বসে থাকি, লস করে সেন্স ফেরত আসে। আপনার সব বিজনেস সমস্যা একটাই সমাধান, রাইট হুকে বের করা। যেই কাজে এক্সপার্ট তাকে দিয়েই সেই কাজ করাতে হবে। এবার বিশ্বসেরা কোম্পানিগুলোর দিকে তাকান, তাদের রয়েছে বিশ্বমানের টিম। জাকারবার্গ সব একলা করলে ফেসবুক এত বড় হতো? ইলন মাস্কের কোম্পানি তার চেয়েও এক্সপার্ট লুক আছে বলে সে এত বড় বড় উদ্যোগ বাস্তবায়ন করতে পারছে। অনেকেই জানেন আমার নিজের একটা মার্কেটিং ও ব্র্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি আছে, গেরিলা ডিজিটাল নামে। এখানে আমরা বিজনেস সমস্যার 360 ডিগ্রি সলিউশন করে থাকি। একদিন এক অনলাইন রেস্টুরেন্টে ওনার আমার কাছে আসলেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য। তিনি একটা ফুড ব্র্যান্ড বানাতে চান। জানালেন ফেসবুকে অনেক অ্যাড দিচ্ছেন, কিন্তু সে অনুযায়ী সেল হচ্ছে না। আমি তার পেজটা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম লোগো সহ কন্টেন্ট ও কপির যা তা অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম পেজের কন্টেন্ট ও কপি কে লিখেছেন? তিনি বললেন নিজেই লেখেন। লোগো তিনি নিজে বানিয়েছেন। ব্র্যান্ড প্ল্যান আছে কি না তা জানতে চাইলে অবাক হলো। বলো এটার দরকার কি? ব্র্যান্ডের আর্কটাইপ কি জানতে চাইলে বুঝতে পারলেন না, অথচ ব্র্যান্ড বানাতে চান। আমি বললাম আপনি কি ব্র্যান্ড, কন্টেন্ট, কপিরাইটিং, মার্কেটিং, ক্যাম্পেইন চালাতে এক্সপার্ট? সে জানালো না। তাহলে এগুলো আপনি করছেন যে? এগুলো তো নিজে করা যায়, কয়েকটা পেজ ঘেটে পোস্ট বানিয়ে অ্যাপ দিয়ে দেই। আমি তখন জানতে চাইলাম আপনার রেস্টুরেন্টে খাবার কে বানায়? সে জানালো বাবুর্চি রাখা আছে। আমি বললাম আপনি খাবার বানান না কেন? সে বলল রান্নায় আমি এক্সপার্ট না, আমি বানালে কাস্টমার টেস্ট পাবে না। আমি বললাম মার্কেটিং, কন্টেন্ট রাইটিং তো আপনি এক্সপার্ট না, কিন্তু সেটা তো ঠিকই করছেন। সে একটু লজ্জিত হলো। আমি আর কথা বাড়ালাম না। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছে সে পুরোটা। সে রোগ আমাদের প্রত্যেক বিজনেস ওনারদের। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ক্যাশ মেশিনের বিজনেস সমস্যার আলটিমেট সলিউশন, পৃষ্ঠা নাম্বার 92 থেকে। বিজনেসের মালিক হয়ে আমরা রাজা সেজে বসে যাই, যা বুঝি তাও করি, যা না বুঝি তাও করতে চাই। এজন্য আমাদের বিজনেসে এত সমস্যা। এক পা না আগাতেই 2 পা পিছিয়ে যায়। এছাড়া অনেক ফাউন্ডারের মধ্যে প্রচণ্ড ইগো প্রবলেম থাকে, তারা কারো কাছে সাহায্য চাইতে যাবেন না। স্টিভ জবস ডুয়ার ও ড্রিমারের মধ্যে একটা বড় পার্থক্য কথা বলেছেন। যারা ডুবার তারা হেল্প সিক করে। আমরা বিজনেস বড় করতে 100 জনের সাহায্য দরকার হলে যাব তাদের কাছে। কেউ সাহায্য করবে, কেউ করবে না। তাই বলে আমি তো ইগো নিয়ে বসে থাকলে হবে না। রনে বনে জনে জঙ্গলে রাইট হু যেখানেই থাক সেখান থেকে তাকে খুঁজে বের করতে হবে। কাউকে ফুল টাইম নিয়োগ দেবেন, কাউকে পার্ট টাইম, কারো কনসালটেন্সি নেবেন, কারো কোচিং, আবার কারো এজেন্সি সাপোর্ট। এভাবেই বিভিন্ন জনের ছোট ছোট সাপোর্ট বিজনেস এগিয়ে যাবে। হু যথেষ্ট দক্ষ না হলে বিজনেসের গতি হবে মন্থর, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। এখানে বিজনেসের ওনারের হিসেবে আপনার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আর্ট অব ইয়ার বইতে সানজু যেভাবে বলেছেন, সেনাপতি যথেষ্ট দক্ষ না হলে শত্রু দেখা মাত্র সে পলায়ন করবে। অদক্ষ সেনাপতি আর দুর্লভ সেনাবাহিনী নিয়ে কোনোদিনও যুদ্ধে জেতা সম্ভব নয়। হু হচ্ছে বিগেস্ট লেভারেজ। মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট বের করাই লেভারেজ বলে। অর্থাৎ মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট বের করাকেই লেভারেজ বলে। ধরেন 5 জন ব্যক্তি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করলো। ডিসিশন হলো যে আগে কক্সবাজার পৌঁছতে পারবে সে 1 কোটি টাকা পাবে। কে কিভাবে যাবে সেভাবে চয়েস নিজের। প্রথমজন খুব ভোরবেলা উঠে সবার আগে হেঁটে রওনা হলো, দ্বিতীয়জন সাইকেল নিয়ে বের হলো, তৃতীয়জন বাইক সে নিয়ে যাত্রা করলো, চতুর্থজন গাড়ি নিয়ে গন্তব্যর পথে অগ্রসর হলো।
পঞ্চম জন অনলাইনে একটা টিকিট কেটে বিমানে উড্ডয়ন করলো। এখানে বলুন তো কে সবার আগে গন্তব্য পৌঁছাবে? যে বিমানে রওনা দিয়েছে সে বিজয়ী হবে এবং 1 কোটি টাকার পুরস্কার জিতে নেবে। ঠিক এই জিনিসটাই হয় আমাদের বিজনেসও। এখানে প্রথমজন সবচেয়ে বেশি পরিশ্রম করলো কিন্তু গিয়ে পৌঁছাবে সবার শেষে। এমনকি মাঝপথে অসুস্থ হয়ে সে ফেরত চলে আসতে পারে। নিজের স্কিলে ঘাটতি থাকলেও দুর্বল কর্মীদের ঘাড়ে চড়ে বিজনেস এগিয়ে নিতে চাইলে অনেক সময় লাগবে সফলতা মুখ দেখতে। আমরা পড়ছি ক্যাশ মেশিন বই থেকে বিজনেস সমস্যার আলটিমেট সমাধানের 93 অর্থাৎ 93 পেজ থেকে। WHO ব্যাপারটা ঠিক যানবাহনের মতোই। আপনি যেভাবে যানবাহনে চড়বেন আপনার গতি হবে ওই রকম। যেমন কর্মী বাহিনী দিয়ে আপনি বিজনেস চালাবেন, বিজনেসের গতি হবে তেমনি। এই বিষয়ে আরও বিস্তারিত পড়ুন বিজনেসের আসল খেলা অধ্যায়। বিজনেসে ম্যাজিক ইকুয়েশন স্কিল্ড ইউ প্লাস রাইট হু ইকুয়াল টু মেসিভ বিজনেস সাকসেস। অর্থাৎ স্কিল্ড ইউ আপনি স্কিল্ড হন প্লাস রাইট হু আপনি কে এটা করতে পারে তাকে খুঁজে বের করেন সমান মেসিভ বিজনেস সাকসেস। নিজের ব্রেনকে ট্রেন করুন এবং রাইট হু এক্সপার্ট দিয়ে বিজনেস পরিচালনা করুন। কারণ বিজনেস টাকার জোরে নয় ব্রেইনের জোরে বড় হয়। ক্যাশ মেশিন আমরা এখন যে চ্যাপ্টারটি পড়ব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে বিজনেসের আসল খেলা। আমরা পড়ছি ক্যাশ মেশিন বইয়ের 94 নাম্বার পৃষ্ঠা থেকে। এই অধ্যায়টি ক্যাশ মেশিন বইয়ের সবচেয়ে অ্যাডভান্স টপিক। এখানে আপনাকে আমি বিজনেসের নতুন এক দুনিয়া থেকে ঘুরিয়ে আনবো, এমন কিছু বলবো যা কেউ বলেনি আগে। দিস ইজ আলটিমেট সিক্রেট অফ অল সিক্রেট। আমরা সচরাচর এভাবে কল্পনা করি না। এ অধ্যায় পড়লে পরেই আপনি বুঝতে পারবেন কিভাবে বিশ্বের সেরা ব্র্যান্ড গড়ে ওঠে, কিভাবে রিচার্ড ব্রানসন 400 কোম্পানির মালিক হয়েও রিল্যাক্স ঘুরে বেড়ায়, পার্সোনাল আইল্যান্ডে সময় কাটায়। এবার পারবেন আপনিও। চলুন একটি বেসিক প্রশ্ন দিয়ে ভিতরে ঢুকি। বলুন তো বিজনেস কি? কেউ বলবে পণ্য সার্ভিস বিক্রয় করে প্রফিট করা বা কাস্টমার কোনো সমস্যার সমাধান করে আয় করা। বেসিক লেভেলের অধ্যয়ন এই কথাগুলো ঠিক আছে, কিন্তু আজকে তো আমরা যাব একদম অ্যাডভান্সে। উত্তর বলার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বলুন তো বিজনেসের আসল খেলা কোনটি? প্রোডাকশন, কাস্টমার সার্ভিস, অপারেশন, মার্কেটিং, ফাইন্যান্স? তো বিজনেসের আসল খেলায় আমরা শুনছি যে আসলে বিজনেসের আসল খেলা ক্যাশ মেশিন বইয়ের 95 পৃষ্ঠা আমরা শুনছি। আমার আগের বই বিজনেস ব্লুপ্রিন্ট যারা পড়েছেন তারা মনে মনে ভাবছেন আমি হয়তো মার্কেটিংয়ের কথা বলবো, কারণ ওই বইয়ে আমি মার্কেটিংকে টপ প্রায়োরিটি দিয়েছি। ইভেন আমার বিভিন্ন কোর্সে মার্কেটিং নিয়ে বেশি আলোচনা করি না। আজকে বলবো যে বিজনেসের আসল খেলা মার্কেটিং নয়, এমনকি বিজনেসের আসল খেলা উপরের তালিকার একটিও নয়। এই বইটি যেহেতু বিজনেসের মোস্ট অ্যাডভান্স টপিকে সাজানো, তাই আজকে আমরা গভীরে ঢুকবো, একদম সমুদ্রের তলদেশে আর কি। সাগর সেচে আমরা তুলে আনবো রত্ন মানিকার মণিমুক্তা। আচ্ছা, এবার প্রথম প্রশ্নের উত্তর দেই, তাহলে সব ধোঁয়াশা কেটে যাবে। বিজনেস কি? বিজনেস মানে হচ্ছে সময় ও মেধা কেনা এবং লাভে বিক্রি করা। ইলেকট্রিক শক খেলেন তাই না? ভাবছেন কি বলছি এইসব? উপরের সংজ্ঞাটা এবার পড়ুন এবং ভালো করে মাথা ঘামান। এটা বুঝতে পারলেই পেয়ে যাবেন গুপ্তধনের সন্ধান। এবার আরও একটা প্রশ্ন করি, ভয় নেই। এবার খুব সহজ প্রশ্ন, একজন উদ্যোক্তা এবং এমপ্লয়ির মধ্যে পার্থক্য কী? নিশ্চয়ই গদবাঁধা কতগুলো উত্তর মাথায় ঘুরছে। উদ্যোক্তা স্বাধীন, চাকরিজীবী পরাধীন, ইনকাম বেশি বা কম। যেসব উত্তর আপনার মাথায় ঘুরছে তার একটাও না। মেইন পার্থক্য হলো উদ্যোক্তার সময় ও মেধা কেনে আর চাকরিজীবী তা বিক্রি করে। এমপ্লয়ি সেল টাইম অ্যান্ড ট্যালেন্ট, এন্টারপ্রেনার বাই টাইম অ্যান্ড ট্যালেন্ট। কুচ কাঞ্চন।
ক্যাশ মেশিনে আমরা পড়ছি বিজনেসের মেইন খেলাটা আসলে এখানেই 96 নম্বর পৃষ্ঠায়। এন্টারপ্রেনার বাই এমপ্লয়ি টাইম অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড মেক এ প্রফিট অ্যারাউন্ড ইট। হিসাবটা মিলিয়ে দিয়ে ধরলাম পদ্মা গ্রুপের 60,000 এমপ্লয়ি, এদের পেছনে খরচ হয় মাসিক 200 কোটি টাকা। হাইপোথেটিক্যালি এই টাকা দিয়ে পদ্মা কোম্পানি 60,000 লোকের সময় ও মেধা কিনছে। এই ট্যালেন্ট পিপলরাই পুরো কোম্পানির সব কিছুই চালাচ্ছে। এই মেধা ও সময়কে ব্যবহার করে কোম্পানি 1,500 কোটি টাকা আয় করলো। পণ্য তৈরি অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মিলে টোটাল খরচ হলো 1200 কোটি টাকা। তার মানে কোম্পানি লাভ করলো 300 কোটি টাকা। সহজ হিসাব দাঁড়ালো কোম্পানি 200 কোটি টাকা মেধা কিনলো এবং তা থেকে বিক্রি করে আয় করলো 300 কোটি টাকা। এবার আপনিও বলুন বিজনেসের আসল খেলাটা কোথায়? প্রোডাকশান, মার্কেটিং কিংবা অপারেশন? না সঠিক ট্যালেন্টেড পিপল নিয়োগ। পিপলস সিলেকশন ঠিক থাকলে আর তাদের ঠিকমতো চালাতে জানলে মার্কেটিং, অপারেশনস কিংবা প্রোডাকশান সবই অটো হবে। এবার আশেপাশে তাকিয়ে সাকসেসফুল বিজনেসগুলো দেখুন। বিজনেসগুলো কারা চালায়? আকিজ, স্কয়ার, ইউনিলিভার, কোকাকোলা, ভার্জিন, অ্যাপেল কিংবা গুগল। এসব কোম্পানি কি মালিকরা চালায়? সব চালায় ট্যালেন্ট এমপ্লয়িরা। মালিকরা একটা চাবি মাইরা দিছে ছাইরা চলিতেছে জনম ভৈরা। আপনার কাজ শুধু উদ্যোগ নেওয়া, ভীষণ দেখা, এরপর রাইট হু সেট করে দেওয়া। এখন ওরাই সব করবে। এখানে 6 কোটি টাকার সিক্রেট অধ্যায় আরও ভালোভাবে পড়তে পারবেন। আমরা শুনছি ক্যাশ মেশিন থেকে। ক্যাশ মেশিনের আমরা পড়ছি বিজনেসের মেইন আসল খেলাটা এখানেই। 97 নম্বর পৃষ্ঠায়। কিছুদিন আগে আমি 11 লাখ টাকায় 3 দিনের একটি বিজনেস কোর্সে জয়েন করেছিলাম। জি, মাত্র 3 দিনে ফি 11 লাখ টাকা। এটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। আমি রিসেন্টলি একটা বিজনেস মাস্টারমাইন্ড গ্রুপে জয়েন করেছি 36 লাখ টাকায়। লার্নিং ইজ অলওয়েজ মাই টপ প্রায়োরিটি। এই কোর্সে সাকসেস ম্যাগাজিনে দেওয়া রিচার্ড ব্রানসনের সাক্ষাৎকারে একটা অডিও ক্লিপ শেয়ার করা হয়। ব্রানসন বিজনেস ফিলোসফি নিয়ে অসাধারণ কিছু কথা বলেছিলেন। হ্যাঁ, ঘুমাও। বিজনেস নিয়ে এত পাওয়ারফুল কথা আর কোথাও শুনিনি। আপনাদের জন্য বোনাস হিসেবে সেখানকার চুম্বক অংশ হুবহু তুলে দিলাম। এ কোম্পানি কনসিস্ট অফ ওয়ান থিংস রিয়েলি আই মিনস if a buy a plane for Boeing, it will be exactly the same plane that the British American will buy, which will be exactly the same plane that United States will buy, exactly the same plane that Canada will buy. Oh, you know what is the company? A company is a people that are working inside that plane. The people that are working on the ground, they are the people that make up a company. They either make his company expectational or or average. Rich Barnard. কত দারুণ করে বুঝিয়েছেন। কোম্পানি হচ্ছে কতগুলো মানুষের সমষ্টি যারা কোম্পানির ভেতর কাজ করে। আপনারা জানেন রিচার্ড ব্রানসন ভার্জিন এয়ারলাইন্সের মালিক। এজন্যই উনি বোয়িং এয়ার কেনার এক্সপানশন দিয়ে বিজনেস ব্যাপারটা ক্লিয়ার করেছেন। আমরা শুনছি ক্যাশ মেশিন থেকে। ক্যাশ মেশিন কুচকাঞ্চন স্যারের 98 নম্বর পৃষ্ঠায়। আমাদের নিশ্চয়ই মনে আছে উদ্যোক্তারা ভয়াবহ 5 ভুল অধ্যায় শুধু পণ্যতে ফোকাস করা 1 নাম্বার ভুল বলেছিলাম। ব্রানসন বাইবের দাদা অর্থে এক কথা, সেটি কিন্তু আরও ক্লিয়ার হলো। বিমান সবার একই, কিন্তু বিমানের ভেতর যে মানুষগুলো সার্ভিস দিচ্ছে তার উপর নির্ভর করছে কোম্পানি কত বড় হবে। বিজনেস আর পিপল আর সার্ভিং পিপল। আপনি নিশ্চয়ই ভাবছেন ব্রানসন বুঝি শুধু সার্ভিস ইন্ডাস্ট্রিকে ইঙ্গিত করে এটা বলছেন। না, এটা উনি সকল বিজনেসের জন্যই বলছেন। স্টারবাকসের সিইও হাওয়ার্ড সুইচ একবার বলেছিলেন,
আমরা কফি বিজনেস করি না, তাহলে স্টারবাকস কী করে? শুনুন তার মুখে। উই আর নট এ কফি বিজনেস সার্ভিস পিপল, বাট ইন দ্য পিপল বিজনেস সার্ভিস কফি। কি গভীর অর্থবহ চিন্তা! আমরা এদেশে এভাবে কবে ভাবতে পারবো? লিজেন্ডারি সিইও জ্যাক ওয়েলসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার পছন্দের রেস্টুরেন্ট কোনটা? সে খুবই ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছিল। তার উত্তরটার মধ্যে এ অধ্যায়ের সারমর্ম লুকিয়ে আছে। সে বলেছিল, দ্য ওয়ান ওয়ার দে নো মাই নেম। খুব মজা, তাই না? সে রেস্টুরেন্টে আমার নাম মনে রেখেছে, সেটাই তো আমার কাছে সেরা। অর্থাৎ যে রেস্টুরেন্ট আমার নাম মনে রেখেছে সেই রেস্টুরেন্ট হচ্ছে সেরা। এবার নিজের সাথে মিলিয়ে দেখুন, আপনি সেখান থেকেই কেনাকাটা করেন যেখানে পিপলরা আপনার সাথে বেস্ট বিহেভ করে। ব্র্যান্ড বলতে আমি শুধু লোগো আর ট্যাগলাইন মনে করি না, বরং লোগোর যে মানুষগুলো প্রেজেন্ট করে তাদের উপরই ডিপেন্ড করে ব্র্যান্ড হয়। পিপল ডোন্ট হ্যাভ এ রিলেশনশিপ উইথ এ ব্র্যান্ড অন দ্য লেভেল, দে হ্যাভ এ রিলেশনশিপ উইথ এ পিপল হু রিপ্রেজেন্ট দ্যাট ব্র্যান্ড। আপনার আইডিয়া, ব্র্যান্ড প্ল্যান, মিশন, ভিশন, স্ট্র্যাটেজি, মার্কেটিং অ্যাপ্রোচ, প্রোডাক্ট বা সার্ভিস সব কিছু ঠিক থাকার পরও আপনার বিজনেস ফেল করবে যদি না রাইট টিম হায়ার করেন। পুরো বিজনেস ইকুয়েশন লিপস্পিন হচ্ছে রাইট টিম। বিজনেসের আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ক্যাশ মেশিন বইয়ের বিজনেসের আসল খেলা চ্যাপ্টার থেকে টিম ম্যানেজমেন্ট। তো টিম ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে এইভাবে, উপরের আলোচনা একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে যে বিজনেসের গেম মানে পিপলস গেম। তার মানে এই গেম জিততে আপনার প্রফিটেবল পণ্য নয়, লাগবে প্রফিটেবল পিপল অর্থাৎ এমপ্লয়ি। আপনার টিম দুর্বল হলে সেরা মানের পণ্য নিয়েও আপনি টিকতে পারবেন না। এখানে একটি পাওয়ারফুল ম্যাট্রিক্স শেয়ার করছি যা আপনার পিপল ম্যানেজ করাকে সরল রেখার মতো সহজ করে দেবে। এই ম্যাট্রিক্সটা আমি প্রথম শেয়ার করেছিলাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের টপ লেভেল কর্মকর্তাদের সাথে লিডারশিপ ট্রেনিয়ার সেকশন শেষে। সবাই দারুণ উত্তেজিত হয়ে বলেছিল, স্যার এই টিমে ম্যানেজ রাখার জন্য সুপার পাওয়ারফুল একটা ম্যাট্রিক্স, টিমকে 4 ভাগে ভাগ করে সবার জন্য আলাদা ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে। হাই ভ্যালু ট্রেনারের এই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি। এমপ্লয়ি ম্যাটেরিয়ালস হচ্ছে পারফরমেন্স সিতে প্লেয়ার, এ প্লেয়ার, ডি প্লেয়ার, বি প্লেয়ার অর্থাৎ কালচার। পারফরমেন্স হচ্ছে সি প্লেয়ার এবং এ প্লেয়ার, আর ডি প্লেয়ার এবং বি প্লেয়ার। আপনার পুরো বিজনেসটা 4 ধরনের এমপ্লয়ি আছে, এ প্লেয়ার, বি প্লেয়ার, সি প্লেয়ার এবং ডি প্লেয়ার। এ প্লেয়ার তো এই 4 ধরনের প্লেয়ার আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে 100 নম্বর পৃষ্ঠায়। তো একটা বিজনেসে 4 ধরনের প্লেয়ার থাকে, এ প্লেয়ার, বি প্লেয়ার, সি প্লেয়ার এবং ডি প্লেয়ার। ম্যাট্রিক্স খেলা করে দেখুন, এ প্লেয়ার যারা তাদের পারফরমেন্স হাই এবং কোম্পানির নিয়মকানুন এবং কালচার মেনটেনও হাই, মানে সব দিকেই সেরা। বি প্লেয়ার যারা, এদের কালচার মেনটেন খুবই হাই কিন্তু পারফরমেন্স লো। এরা অফিসে নিয়মকানুন ভালো মানে সবার সাথে ভালো বিহেভ করে, সব দিকেই থেকে পারফরমেন্সের কাজের বেলায় ঠন। সি প্লেয়ার এরা কাজের বেলায় দুর্দান্ত কিন্তু কোম্পানির নিয়মকানুন ঠিকমতো মানে না, সময় মতো অফিসে আসে না, টিমের সাথে ঠিকমতো মিশে না, বাট কাজ ভালো করে। আর ডি প্লেয়ার এটা হচ্ছে ফাঁকিবাজি ক্যাটাগরি, না তারা কাজ ভালো করেন না নিয়মিত ও কালচার মেনটেন করেন। 4 নাম্বার হচ্ছে ক্যাটাগরি কাকে কি বলবেন, আপনার কাজ কি। এ প্লেয়ারদের ফ্রিডম দিন, তাদের মতো কাজ করার সুযোগ দিন, শুধু কেয়ারটা ঠিক রাখবেন। বি প্লেয়ার কোম্পানি ভালো চায় কিন্তু স্কিলে অনেক ঘাটতি, এদের স্কিল ডেভেলপমেন্ট করার উদ্যোগ নিন। সে যে কাজ করে ওই কাজই
রিলেটেড কোর্স বা বই পুস্তক পড়তে উৎসাহিত করুন। আপনি মনিটরিংয়ের রাখুন। একটা টাইমলাইনে বেঁধে দিন। পারফরম্যান্সে উন্নত না হলে বাদ দেবেন এমন ভয় দেখান। সি প্লেয়ারদের দরকার কোচিং, পার্সোনালি সময় দিন, তাদের সব কিছুই ডিসকাস করুন। ফ্রেন্ডলি অ্যান্ড ফ্যামিলি বুঝান। কালচার ফলো না করায় কী কনফিউশন হচ্ছে সেটি বুঝান। ডি প্লেয়ার সব এখানেই ফায়ার করবেন। দুর্বলদের ফায়ার করলে টপ পারফর্মাররা খুশি হবে। কোম্পানির ওভারঅল উইনিং স্ট্যান্ডার্ড বাড়বে। এভাবে পুরো টিমকে দারুণভাবে গুছিয়ে আনুন। যার সাথে বসবেন শুধু দোষ নয়, ভালো দিকগুলো নিয়ে কথা বলবেন। গত শতাব্দীর দিকে ফিডব্যাকের এই শতাব্দী হচ্ছে ফিড ফরওয়ার্ডের। ফিডব্যাক শুধু দোষারোপ নিয়ে কথা বলা হয়। আমরা ব্যাক নয় ফরওয়ার্ডের যেতে চাই, তাই বেশিরভাগ কথা হবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে বিজনেসের আসল খেলা চ্যাপ্টারে, আপনার ড্রিম যদি বিগ হয় তাহলে টিম হতে হবে বেস্ট। এখানে গত শতাব্দীর সেরা সিইও জ্যাক ওয়েলচের কথাটি মনে পড়ে গেল। দ্য গেম ইজ মোস্টলি ডেডিকেটেড বিফোর ইট বিং, টিম দ্যাট ফিল্ড দ্য বেস্ট প্লেয়ার উইংস, বেস্ট বিজনেস হ্যাভ দ্য বেস্ট পিপল। হায়ার অ্যান্ড ফায়ারিং। আপনার বিজনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রাইট হায়ারিং এবং রাইট ফায়ারিং। সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। ফায়ার ফাস্ট, হায়ার স্লো। একজন ক্যান্ডিডেট চাকরি পাবার জন্য যেভাবে প্রিপারেশন নেয়, নিয়োগকর্তা হিসেবে আপনার তার চেয়ে ভালো প্রস্তুতি নিতে হবে। হায়ারিং নিয়ে হেনরি ফোর্ডের একটা ঘটনা শেয়ার না করলেই নয়। হেনরি ফোর্ডকে চেনেন না? ব্যবসায়িক জগতে এমন খোঁজ পাওয়া দুষ্কর। হেনরি ফোর্ড বিলিনিয়ার হয়েছিলেন কারণ রাইট পিপল হায়ারিংয়ের এক্সপার্ট ছিলেন। হেনরি ফোর্ড একবার দুই বন্ধুকে ইন্টারভিউর জন্য একটি রেস্টুরেন্টে ডাকলেন। একজন ডিনার করলেন, ডিনার শেষে একজনকে সিলেক্ট করলেন, আরেকজন বাদ দিলেন। বাদ পড়া ক্যান্ডিডেট বলল, স্যার আমি কি জানতে পারি কেন আমি রিজেক্ট হলাম? আপনি তো আমাকে এই প্রশ্ন করেননি। আমরা ডিনার করেছি আর তার সাধারণ বিষয় নিয়ে কথা বলেছি। ফুড বললেন, প্রথম বিষয় তুমি স্টেট করার আগে লবণ মিশিয়েছ, তারপর খেয়েছ। কিন্তু তোমার বন্ধু আগে টেস্ট করেছে, পরে লবণ নিয়েছে। কোনো ধরনের পরিবর্তন করার আগে যারা কিছু ট্রাই করে আমি তাদেরকে পছন্দ করি। দ্বিতীয়ত, পুরো সময়টা শুধু আমার ব্যাপারে মনোযোগী ও আন্তরিক ছিলে। ওয়েটার তোমার কাছে ইনভিজিবল ছিল, কিন্তু তোমার বন্ধু আমি ছাড়াও বাকি জিনিস নোটিশ করেছিল। ওয়েটারদের খাবার পরিবেশনের সময় থ্যাঙ্কস দেওয়া সহ তাদের ব্যাপারে সমানভাবে আন্তরিক ছিল। বোঝা গেল কত ইন ডেপথ ভেবে হায়ার করা লাগবে। ইনগ্রেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এই তিনটা জিনিস খেয়াল রেখে হায়ার করবেন। ইন্টিগ্রিটি, ইমোশনাল ইন্টিগ্রেশন এবং সাবজেক্ট মাস্টার এক্সপার্ট, এই তিনটে বিষয়ে খেয়াল রেখে হায়ার করবেন। সাবধান, ফ্যামিলি ও আত্মীয়স্বজন থেকে হায়ার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে তাদেরকে অন্যভাবে হেল্প করুন, কিন্তু বিজনেসের দায়িত্ব দিয়ে নয়, তাহলে সম্পর্ক ও আপনার বিজনেস অর্থাৎ আম আর ছালা দুটোই যাবে। আমরা শুনছি বিজনেসের আসল খেলা ক্যাশ মেশিন বই থেকে। এটি হচ্ছে কুসকাঞ্চন স্যারের লেখা ক্যাশ মেশিন বইয়ের লিডারশিপ। আমরা পড়ছি 103 নম্বর পৃষ্ঠায় লিডারশিপ হচ্ছে ডিজিটাল পৃথিবীর একমাত্র হিউম্যান সুপার পাওয়ার। যন্ত্র দিয়ে সব রিপ্লেস করা গেলেও এই একটা হিউম্যান কোয়ালিটি ইরেসপন্সিবল, অর্থাৎ ইট ইজ নট জাস্ট স্কিল, ইট ইজ জাস্ট ওয়ান রিমেনিং হিউম্যান সুপার পাওয়ার ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। টিম থেকে বেস্ট পারফরম্যান্স বের করে আনার জন্য লিডারশিপের বিকল্প নেই। পিটার ড্রাকার খুব সুন্দর করে বলেছিলেন, একটি কোম্পানিতে তিনটি জিনিস স্বাভাবিকভাবেই ঘটে: রিফ্লেকশন, কনফিউশন আর আন্ডার পারফরমেন্স। বাকি সব কিছুর জন্য লিডারশিপ দরকার হয়। ভালো রিলেশনশিপ দিয়ে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে ডমিনেট করতে পারবেন, কারণ একজন ভালো লিডারের অধীনে কোনো খারাপ বিজনেস থাকতে পারে না।
দেয়ার আর নো ব্যাড সোল্ডার আন্ডার এ গুড জেনারেল, নেপোলিয়ান বলেছিলেন। নিজেকে বেস্ট পারফরম্যান্স হিসেবে গড়ে তুলুন, বিকজ লিডার লিড বাই এক্সাম্পল। লিডার নিজের ঘাড়ে অধিক দায়িত্ব তুলে নেয়। সে যে মনে করে আমি সব করি, সে কোনোদিনও লিডার হয়ে উঠতে পারে না। প্রকৃত লিডার জয়ী হলে সবার অর্জন ভাবেন আর ব্যর্থতায় নিজের কাঁধেই তুলে নেন। 21 শতাব্দীতে লিডার হতে আপনাকে হার্ট থেকে সবাইকে চালাতে হবে, অর্থাৎ হেড দিয়ে নয়। অনলি IQ থাকলেই হবে না, লাগবে EQ। আলেকজান্ডার দ্য গ্রেট আরব জয়ে গিয়ে মরুভূমিতে পুরো সৈনিক বাহিনী সহ পানির সংকটে পড়েন। ওখানে তাদের জন্য অল্প কিছু পানি খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু সেই পানি তিনি পান করেননি, কারণ তখন তার 30,000 সৈন্য পানির অভাবে তৃষ্ণার্ত ছিল। এটাই লিডারশিপ। গ্রেট আলেকজান্ডার বলেছিলেন, আমি সিংহের নেতৃত্বে থাকা 100 মেষপালককে ভয় পাই, মেষের নেতৃত্বে থাকা 100 সিংহের চেয়ে। আপনি আপনার ব্যবসার সেই সিংহটি হয়ে উঠুন। আপনার নেতৃত্বে গড়ে তুলুন বিশ্বজয়ী বিজনেস। ক্যাশ মেশিন বই থেকে এখন আমরা যে চ্যাপ্টারটি পড়ব, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন। সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন। আচ্ছা, আমি যদি বলি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কে কে বিশ্বাস করবেন? নিশ্চয়ই ভাবছেন কি বলে এসব, বিশ্বাস তো দূরে থাক, আজকের দিনে এমন কথা বললে নিশ্চয়ই আমার দিকে তেড়ে আসবেন, ভাবছেন পাগল হয়ে গেছি। কিন্তু 1543 সাল পর্যন্ত মানুষ এই কথায় বিশ্বাস করত। কোপার্নিকাসের থিওরি প্রকাশের আগে পর্যন্ত এটাই ছিল অমোঘ সত্য। এমনকি বই পুস্তক এভাবেই লেখা ছিল। পরীক্ষার খাতায় লিখতে হতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কোপার্নিকাসের মতো আজকেও আমি এমন একটা স্টেটমেন্ট দিতে চাই ওয়েলথ ক্রিয়েশন নিয়ে। টাকা আয় করাকে আমরা ওয়েলথ ক্রিয়েশন সেন্টার মনে করি, কিন্তু এটা সেই পৃথিবী সৌরজগতের কেন্দ্র মনে করার মতোই ভুল। কোপার্নিকাসের মতোই আমি কুসকাঞ্চন জানতাম, জনমতের বিরুদ্ধে গিয়েই বলছি, আর নয়, ব্যয় হচ্ছে সম্পদশালী হওয়ার কেন্দ্র। স্পেন্ডিং ইজ দ্য সেন্ট্রাল অফ ইউর ক্রিয়েশন। অর্থ আয়ের জন্য আমরা যেই পরিমাণ মাথা ঘামাই, কষ্ট করি, ব্যয়ের ব্যাপারে ঠিক তার উল্টোটা। একবার ভাবুন তো, আপনি অনেক টাকা আয় করেছেন আর জলে ঢালছেন, তাহলে এক জীবনে কি আপনি ধনী বা সম্পদশালী হতে পারবেন? ব্যয় নিয়ে কোনো প্ল্যান নেই, তাই আপনার সম্পদ একটা তলাবিহীন ঝুড়িতে জমা হয়। আপনার আরও ব্যয় আরও আয় করার লুপে ঘুরে থাকি, নেভার এন্ডিং ঘূর্ণন। যতক্ষণ আপনি পরিকল্পনা মাফিক ব্যয় শুরু করবেন, ততক্ষণ আপনার পক্ষে সম্পদ অর্জন করা সম্ভব নয়। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশনের। ক্যাশ মেশিনের আমরা পড়ছি সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন 105 নম্বর পৃষ্ঠায়। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে টাকা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। চারিদিকে এত স্টেট সব ট্রেপ সাজানো, আয় করার আগেই ব্যয়ের রাস্তা রেডি হয়ে যায়। ইনকাম ঘরে আসার আগেই অগ্রিম খরচ করে বসে থাকি। এজন্য দেখবেন বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত অসুস্থ হলে হাত পেতে বসে থাকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য করা লাগে। ইট ডাজ নট ম্যাটার হাউ মাচ মানি ইউ মেক, বাট হোয়াট ইউ ডু উইথ দ্যাট মানি হোয়েন ইউ মেক ইট ম্যাটার। চলুন এবার দারুণ একটা ঘরের পেছনে পরিচিত হই, যে ঘরের 4টে জানালাতেই লুকিয়ে আছে সম্পদশালী হওয়ার ফর্মুলা। এর নাম হাউস অফ ওয়েলথ। হাউস অফ ওয়েলথ হচ্ছে IWOWRL অর্থাৎ IW হচ্ছে ইনকাম উইন্ডো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে OW হচ্ছে আউটগোয়িং উইন্ডো, যেটাতে ইনকাম হয় এটা হচ্ছে 1 নাম্বার, যেটাতে যায় সেটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে WRL ওয়েলথ রিডিউসিং লাইবিলিটিস, ওয়েলথ রিডিউসিং লাইবিলিটিস।
4 নাম্বার হচ্ছে আইপিএ অর্থাৎ ইনকাম প্রোডাক্টিং অ্যাসেট। ইনকাম প্রোডাক্টিং অ্যাসেট, এই 4টা হচ্ছে সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশনের মূল মন্ত্র। তো এটা যদি আমরা বিস্তারিত জানি, ইনকাম উইন্ডোজ কি অর্থাৎ আয়ের জানালা কি, এটা খুবই সহজে বুঝতে পারছেন। এই জানালা দিয়ে আপনার পরিশ্রমের সব টাকা আসে, আপনি সময় ও মেধা বিনিয়োগ করে যা আয় করেন সব এই জানালা দিয়ে ঘরে আসে। আর 2 নম্বর হচ্ছে আউটগোয়িং উইন্ডো, ব্যয়ের জানালা। এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় ব্যয়ের জানালা, আপনার মৌলিক চাহিদা মেটানোর ব্যয়, জীবন চালাতে এইসব খরচ আপনাকে করতেই হবে। এই জানালা দিয়ে ঘরে আসা অনেক টাকা চলে যায়। বেশিরভাগ মানুষ মনে করে প্রাইমারি পারপাস অফ মানি ইজ পেইং বিলস, আর তারা যা আয় করে সে আউটগো উইন্ডো দিয়ে চলে যায়, কিন্তু তারা বাঁচিয়ে রাখতে পারে না বা সেভ করে না। 3 নাম্বার হচ্ছে ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস অর্থাৎ সম্পদ হ্রাসকারী দায়। এই জানলাটা আমাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা না বোঝার কারণেই আর্থিক সমৃদ্ধির লাগাম পাই না। যেমন এই জানালা দিয়ে আমরা সেসব ব্যয় করি যা প্রয়োজন নয়, বরং বিলাসিতা বা শো অফের জন্য। মিডল ক্লাস পিপলের জন্য সবচেয়ে বড় ফাঁদ এই জানালাটা। মিডল ক্লাস ইজ ট্রাইং টু লুক লাইক এ রিচ বিফোর দে গেট রিচ, অর্থাৎ স্ট্যাটাসের নামে এক ট্র্যাপে আমরা ব্যয় করছি, যাকে আমরা লাক্সারি ট্র্যাপ বলতে পারি। আমরা ঋণ নিয়ে গাড়ি কিনি, জমি বিক্রি করে বিশাল বিয়ের অনুষ্ঠান করি, লোন করে ঘুরতে যাই। আমরা যতটুকু সম্পদের মালিক তার চেয়ে বেশি যখন বোঝাতে চেষ্টা করি, তখনটাই উপর চাপ পড়ে আমরা ভেতরগত স্ট্রেসে থাকি, পারিবারিক শান্তি নষ্ট হয়, সংসার ভাঙে, ইভেন আত্মহত্যার ঘটনাও প্রচুর ঘটে। ক্যাশ মেশিনের আমরা পড়ছি 106 নাম্বার পৃষ্ঠা থেকে। আমরা এমন সব লাইবিলিটির পেছনে টাকা ব্যয় করি যা আমাদের অ্যাসেটকে রিডিউস করে। মানুষকে দেখানোর জন্য একটা গাড়ি কিনলে এই গাড়ির পেছনে প্রতিদিনের টাকা খরচ করতে গিয়ে আরও কোনো অ্যাসেট কিনতে পারছেন না। এই বিষয়ে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ অসম্ভব শক্তিশালী একটা কথা বলেছেন। তিনি বলেছেন, টু মেনি পিপল স্পেন্ড মানি দে হ্যাভেন্ট আর্নড to buy things they don't want, to impress people they don't like. উইল স্মিথ। 4 নম্বরে বলেছে ইনকাম প্রডিউসিং অ্যাসেট অর্থাৎ আয় বাড়ানো অ্যাসেট। এই জানালা দিয়ে মূলত ক্যাপিটাল বা অ্যাসেট আসে, ইনকাম ঢোকে। এটি মূলত ধনীর জানালা। এরা এমন কিছু অ্যাসেট মালিক থাকে যা অটোমেটিকলি ইনকাম প্রডিউস করে, যেমন স্টার্টআপ বা ভালো কোনো বিজনেসের বিনিয়োগ, বাড়ি ভাড়া বা কোনো সম্পদ থেকে আয় ইত্যাদি। ধনীরা এটা খুব ভালো করে বুঝে যে প্রাইমারি পারপাস হলো মানি ইজ মেকিং মোর মানি। এজন্য তারা ইনকাম প্রডিউসিং অ্যাসেট বা অটোমেটিক ক্যাশ মেশিন বিল করার জন্য কাজ করে। দরিদ্ররা 1 নম্বর জানালা দিয়ে যা আয় করে তা 2 নম্বর জানালা দিয়ে খরচ হয়ে যায়। উদ্ধৃত কিছুই রাখতে পারে না, যা কামাই তাই ব্যয়, এমন টাইপ জীবন তাদের। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশনের 107 নম্বর পেজে। মধ্যবিত্তদের 1 নম্বর দিয়ে টাকা আয় করা টাকা 2 ও 3 নম্বর জানালা দিয়ে খরচ হয়। এদের খরচ 2 জানালা দিয়ে, তাই এদের জীবনে দরিদ্রের চেয়েও বেশি স্ট্রেসে যায়। টাকা জমানো দূরের থাক, উল্টো এরা ঋণ এবং প্রতিনিয়ত নতুন নতুন খরচের চাপে থাকে। স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে এরা লাইবিলিটি কেনেন, যা তাদের বিপদ আরও বাড়ায়। এভাবে তাদের এক সময় দরিদ্রের কাতারে চলে যায়। আবার সবচেয়ে আশঙ্কার কথা হলো আগামী দিন মধ্যবিত্ত বলতে কিছুই থাকবে না। দ্য উইল ডিসিপিয়ার, শুধু ধনী আর দরিদ্র থাকবে। তাহলে বাঁচার উপায় কি? ব্যয়ের লাগাম টেনে ধরুন, শো অফ করা বন্ধ করুন, ইনকাম প্রডিউসিং অ্যাসেট কিনুন, এবং এই বিষয়ে আরও বিস্তারিত গাইডলাইন দিয়েছি
আমার মানি মাস্টারিং কোর্সে, যা বাংলাদেশের প্রতিটি মিডল ক্লাসের জন্য উচিত। ডু নট সেভ হোয়াট ইফ লিফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইট লিফট আফটার সেভিং। ওয়ারেন বাফেট। ধনীদের ইনকাম আসে দুটো জানালা দিয়ে, 1 নাম্বার এবং 4 নাম্বারে। এর জন্য এরা বেশ ভালো লাইফ কাটায়। কিন্তু যেসব ধনীরা 1 নাম্বার জানালা দিয়ে আয় কম আসে, আবার 3 নাম্বার জানালা দিয়ে ব্যয় করে, এরা মিডল ক্লাসে নেমে যাবে। এজন্য আমার একটা ফিলোসফি হলো, ধনী হলে মিডল ক্লাসের লাইফ লিড করুন, তাহলে আপনি সেফ। বিং রিচ অ্যান্ড লুকিং মিডল ক্লাস অফ ইজ কুল, বিগ মিডল ক্লাস লুকিং রিচ ইজ ব্রোকেন। ধনী হবার পথে টাকা আয় করা হচ্ছে 30%, বাকি 70%ই মূলত অর্জিত আয় কীভাবে ব্যয় করে সেটাই। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, আর এই ক্যাশ মেশিন বইটি লিখেছেন কোষকাঞ্চন স্যারের। আমরা 108 নম্বর পৃষ্ঠা থেকে শুনছি। আচ্ছা, এই বইয়ে ধরুন, ধনী হওয়া নিয়ে কোনো কথাই বলা নিয়ে তো অনেক কথা বলেছে, কিন্তু ধনী মানে কি? নিশ্চয়ই অনেক টাকার মালিক, তাই না? কত টাকার মালিক এটার চেয়ে বরং জিনিসটা কত দিন চলতে পারবেন তার উপর নির্ভর করে। ধরেন আজকে থেকে আপনি কাজ করা বন্ধ করে দিলেন, এভাবে বসে বসে আপনি কতদিন চলতে পারবেন? যদি 3 মাস চলতে পারেন, তার মানে আপনি 3 মাস সমান ধনী। যদি 30 বছর চলতে পারেন, তাহলে আপনি 30 বছর পরিমাণ ধনী। যদি বলেন আমি মারা যাওয়ার পর আমার প্রজন্ম 100 বছর খেতে পারবে, তার মানে আপনি ওই পরিমাণ ধনী। এখন নিশ্চয়ই ভাবছেন, আমি কাজ না করলে ইনকাম আসবে কিভাবে? ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে। তার মানে 4 নম্বর জানালা দিয়ে যাদের ইনকাম আসবে, এরাই প্রকৃত ধনী। এটা হচ্ছে অটোমেটিক মানি। আপনার ইনকাম প্রডিউসিংয়ের অ্যাসেট থেকে আসা অটোমেটিক মানি যেদিন আপনি মাসিক খরচের চেয়ে বেশি হবে, সেদিনই আপনি ধনী। যেদিন থেকে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, টাকা অটো আপনার পেছনে দৌড়াবে। আপনি কাজ করবেন শুধু মানুষের জন্য, বডি অ্যাক্টিভ রাখার জন্য, সুস্থ রাখার জন্য। এটি রিচ লাইফ। সো বিল্ড ইউর অটোমেটিক ক্যাশ মেশিন। কতদিন আর খুব ভাইরাল টপিক ছিল সন্তান কি শেখাবেন তা নিয়ে। অভাব না আভিজাত্য, এই নিয়ে ফেসবুক ব্যাপক তোলপাড় হলো। আসলে এই দুটা কোনোটারই রাইট নয়। সন্তানকে শেখাবেন মানি মাস্টারিং। টাকার মাস্টার হলে সে অভাবেও ঘুরে দাঁড়াতে পারবে। এবার অনেক টাকা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও জানাবো। রিমেম্বার, আর্থার ইউ কন্ট্রোল ইউর মানি অর ইট উইল বি কন্ট্রোল ইউ। টি হার্ব ইহার। তো আমাদের যে প্রথম পর্বটি ছিল, প্রথম পর্বটি শেষ হলো ইনশাল্লাহ ক্যাশ মেশিন বইয়ের। ক্যাশ মেশিন বই থেকে আমরা পড়ছি, প্রথম পর্বটি শেষ হলো। প্রথমে যে সেশনগুলো ছিল সেই সেশনগুলো আমরা শেষ করলাম। প্রথম সেশনে ছিল পর্ব 1-এ ছিল আউটার বেলেটে আজকে আমরা পড়লাম বিজনেস সমস্যার আলটিমেট সলিউশন, বিজনেসের আসল খেলা, সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন। তো এইটা ছিল আমাদের বইয়ের দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ। এরপরে যে তৃতীয় পর্ব রয়েছে, তো আমরা আসলে পার্ট 2 এবং অনেকগুলো পার্টই আমরা পড়লাম। 11 পর্যন্ত আমরা পড়ে শেষ করেছি, এই জন্য 11 পার্টে আমরা চলে গেলাম। এখন পড়ব আমাদের পার্ট 2 এর ইনার বেলেট। তো ইনার বেলেট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ।